স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের পথে চলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি শফিকুজ্জামান রুবেল। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা। জামায়াতের বিরুদ্ধে ইসলামের পক্ষ থেকে সরে যাওয়ার অভিযোগ। স্বচ্ছ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার, জানালেন প্রেস সচিব। হাসিনার মতো কোনো দানবের সৃষ্টি ঠেকাতে গণভোটে হ্যায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান। এবারে নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, বেশিরভাগই ভোট দেবেন প্রথমবার। সরকার গঠনে বড় ফ্যাক্টর নতুন প্রজন্মের সমর্থন, বলছেন বিশ্লেষক। এবং রাজবাড়ীতে স্থায়ী নদী শাসনের উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ পদ্মাপাড়ের মানুষ। বিপুল সম্ভাবনাময় কৃষি খাতে হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন, পিছিয়ে চিকিৎসা এবং শিক্ষা খাতেও। আজ আমরা গল্প আড্ডায় মেতে উঠব এমন এক জনপদ নিয়ে, যে জনপদকে বলা হয় পদ্মাকন্যা রেল শহরের জেলা। বলছিলাম রূপালী ইলিশ আর মিষ্টি সুবাস মাখা রাজবাড়ির কথা। রাজবাড়ির একদিকে রয়েছে প্রমত্তা পদ্মার ঢেউ, অন্যদিকে রয়েছে দিগন্ত পথ জুড়ে সবুজের সমাহার। কৃষি বিপ্লবের এই শহরটি দিগন্ত জুড়ে যেই সবুজ সমাহার রয়েছে, তার যেই অর্থনীতি, তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজবাড়িতে রয়েছে 2টি সংসদীয় আসন, যেখানে ভোটার সংখ্যা প্রায় 10 লাখের কাছাকাছি। বরাবরের মতো নির্বাচনের পথচলা অনুষ্ঠান নিয়ে আমরা রয়েছি রাজবাড়ী শহরের চায়ের আড্ডায়, যেখানে আমাদের সাথে রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রয়েছেন তরুণ ভোটার, রয়েছেন প্রবীণ ভোটার। আমরা কথা বলবো তাদের ক্রাইসিস, তাদের সংকট এবং তাদের ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে। এখানে যারা রয়েছেন তাদের মধ্যে আমরা দেখছি যে রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার, যেমন শিক্ষক, দিনমজুর, কৃষক, সকলেই। আমরা প্রথমেই কথা বলতে চাই আমাদের সাথে রয়েছেন যে তরুণ ভোটার, তাদের সাথে। কেননা আপনারা জানেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের যে ভূমিকা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একজন তরুণ ভোটার, আমি যদি আপনার সাথে কথা বলতে চাই যে আপনি প্রথম ভোট কেমন প্রার্থীকে দিতে চান? যে জনগণের টাকা মেরে খাবে না, তাকে দিতে চাই যে জনগণের উপকার করবে, নিজের স্বার্থ ছাড়া জনগণের স্বার্থ যে ভাববে, আমরা তাকে চাই যে সে আমাদের জনগণের এবং আমাদের দেশকে ভালোবাসবে এবং স্কুল কলেজে হাফ বেতন নেবে, মানে পুরোপুরি বেতন নেবে না, বেতন কমা দেবে এবং রাস্তাঘাটে চাঁদাবাজিগিরি করবে না। এমন লোককে চাই আমরা, যে তাকে আমরা ভোট দিতে চাই। আপনি এমন একজন প্রার্থী চান যে আসলে জনগণের জন্য কাজ করবে, তরুণদের জন্য কাজ করবে, শিক্ষা, তারপরে স্বাস্থ্য, যা আছে যে নাগরিক সুযোগ সুবিধা, সেগুলো নিয়ে কাজ করবে। আরেকজন সামনে রয়েছেন, আমি যদি আপনার সাথে কথা বলি যে আপনি একজন ভোটার, তরুণ ভোটার, কেমন প্রার্থী আপনি বেছে নিতে চান? তার মধ্যে কি গুণাবলী থাকা প্রয়োজন এই রাজবাড়িকে গড়ে তোলার জন্য? আমি এমন একজন প্রার্থীকে চাই, সর্বপ্রথম তার ভিতরে সততা থাকতে হবে এবং যোগ্যতাও থাকতে হবে। এর বাহিরে মাসল পাওয়ার, তারপর এই চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো টোটাল নট এলাও। আমি চাই এমন একজন যিনি সৎ এবং যোগ্য, আর যিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করবেন। আমরা আলটিমেটলি মাসুল পাওয়ারওয়ালা কোনো নেতাকে চাই না, যিনি জনগণের সেবক হয়ে, দায়িত্বশীল হয়ে জনগণের পাশে থাকবেন, এমন প্রার্থীকে আমরা চাই। জি, ধন্যবাদ। আমরা তরুণদের কাছ থেকে শুনছিলাম, কেননা এই ভোটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে রাজবাড়ী জেলা কৃষির জন্য বলা হয় যে কৃষি প্রধান। এই অঞ্চলে প্রায় 53% যারা মানুষ, তারা কৃষির সাথে জড়িত। সেই সাথে রাজবাড়িতে আরও যে অন্যান্য অপার সম্ভাবনাময় যে দিকগুলো রয়েছে, পেশাগুলো রয়েছে, আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। একটু কৃষি খাত নিয়ে যদি আলোচনা করতে চাই, এখানে আমাদের সাথে একজন সুশীল সমাজের লোক রয়েছেন। আপনি বলবেন যে রাজবাড়ী বলা হয় যে কৃষি প্রবণ অঞ্চল। কৃষি ক্ষেত্রে কৃষি আধুনিকায়ন করতে হলে কি পদক্ষেপ নেওয়া জরুরি একজন জনপ্রতিনিধির? একজন জনপ্রধান কৃষির, যেহেতু এলাকাটাই কৃষি প্রধান দেশ, কৃষি এলাকা,
এখানে সবচাইতে বেশি প্রয়োজন যেটা সরকারি সহযোগিতা। এই সরকারি সহযোগিতা যদি এই অঞ্চলে মানে পায় তাহলে কৃষির উৎপাদন বাড়বে, কৃষির ফলন বাড়বে এবং অনেক বেকার লোকের কর্মসংস্থান হবে আমি মনে করি। তা আমাদের এখানে সুযোগ সুবিধা কম, সার ওষুধ এগুলোর অত্যন্ত দাম, এগুলো ঠিকমতো পায় না, যা বা আছে প্রয়োজনের সময় পায় না। এগুলো আমাদের সঠিক সময়ে সঠিকভাবে যদি সরবরাহ করা হয় আমাদের এই এলাকার কৃষি উন্নয়ন আর উন্নত হবে এবং সরকারি সহযোগিতা যদি মানে সুন্দরভাবে পায় তাহলে আমি মনে করি যে আমাদের এই অঞ্চলের কৃষি উন্নয়ন সুন্দর হবে। আর একটা বিষয় আছে, সেটা হলো যে কৃষি পণ্য সংরক্ষণ। আমাদের এই অঞ্চলে কৃষি পণ্যের সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই, কোনো ভালো হিমাগার নাই। এখন এই এলাকার পণ্য বেশিরভাগ যেগুলো যেমন পেঁয়াজ বা যেগুলো সবজি আছে দিনে দিনে আমাদের এগুলা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে বা ঢাকায় সরবরাহ করতে হয়, কিন্তু দেখা গেল যে এক সপ্তাহ আমাদের এখানে রাখবে মানে এই ধরনের কোনো কোলেস্ট্রল আমাদের এখানে নাই। এই এলাকার মধ্যে যদি একটা কোলেস্ট্রল নির্মাণ করা হয় তাহলে কৃষকরা যা সঠিক সময়ে সঠিক পণ্য বিক্রি করতে পারবে এবং তারা তাদের ভালো ডেভেলপ হবে। আমরা বুঝতে পারছি কৃষি বিপ্লবের জন্য যা যা করণীয় তা তিনি বলেছেন, সংকটের কথা বলেছেন, হিমাগার চেয়েছেন, কেননা কৃষকদের তারা যেই সবজি ফলান সেটি অনেক সময় নষ্ট হয়ে যায়। আমাদের সাথে এখানে একজন রয়েছেন মুরব্বী, আপনি আপনার নাম পরিচয় দিবেন, কি করেন আপনি? আমি কাজী সিদ্দিক, আমি রাজবাড়ী জেলার একজন সেরা উদ্যোক্তা। আমি কৃষি উদ্যোক্তা। আপনি অনেকদিন যাবৎ কৃষির সাথে জড়িত, কিন্তু কৃষিকে নিয়ে যদি একটু বলতেন যে আপনি আপনার এই কৃষি কাজের ক্ষেত্রে কি কি সংকট অনুভব করেন, কি জিনিস পেলে আরো ভালো কৃষি পণ্য এখান থেকে পুরো দেশে সরবরাহ করা যাবে? আসলে কৃষকের তো অনেক সমস্যা, আমি বেশি সমস্যার কথা তুলে ধরবো না। আমি ধরবো এখানে সার, কীটনাশক, সিন্ডিকেটের মুক্ত করতে হবে এবং কৃষি পণ্য ঢাকার সাথে যোগাযোগ যাতে হয়, পদ্মা সেতু খুবই জরুরি আমাদের এলাকায়। আর আমাদের এলাকায় যেসব সমস্যাগুলি রয়েছে তার সমস্যার কোনো শেষ নাই। তো কৃষি যে ভর্তুকিগুলি এগুলি সরাসরি কৃষক পায় না, এর জন্য আসলে আমরা দুঃখিত। মানে এটা বলার আর কিছু নেই। আর আমি চাচ্ছি যে কৃষককে এদেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে ঘোষণা করা হোক। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন যে কৃষক যারা রয়েছেন, মাটির সাথে মিশে যারা কাজ করেন, শেকড় যাদের হাতে, তাদেরকে দেশের নাগরিক মানে 1 নম্বর নাগরিক হিসেবে ঘোষণা করা হোক। আমরা জানি শুধু কৃষি না, এর পাশাপাশি প্রমত্ত পদ্মা ঘিরে রেখেছে, পাশ দিয়ে বয়ে গেছে এই রাজবাড়ী। এই পদ্মার আগ্রাসন অনেক বেশি থাকে, এই আগ্রাসনে কৃষি জমি বিলীন হয়ে যায়। এর পেছনে অনেক ধরনের কারণ থাকে। আপনাদের সাথে একটু কথা বলবো আমি যে এই যে রাজবাড়ী প্রতিনিয়তই ভাঙে, কেন ভাঙে? এত নদী ভাঙন কেন হয়? কোনো কাজ করা হয় কিনা এটা রোধে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাই প্রথমে সময় চ্যানেলকে এরকম সুন্দর একটা আয়োজনের জন্য। আসলে আমাদের রাজবাড়ী জেলার যে পদ্মার যে ভাঙন, এটা আসলে আমাদের অব্যবস্থাপনার কারণে হচ্ছে। এখানে অনেক আগে একটা বাঁধ হয়েছিল, সেই বাঁধটা মাঝে মাঝেই পানির প্রবল স্রোতে ভেঙে যায়, কিন্তু সঠিকভাবে মেরামত না করার কারণে এটা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি মনে করি সরকারের এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখা উচিত। পাশাপাশি স্থানীয় সরকার যারা থাকে তাদেরও একটা সেই বিষয়ে যারা জনপ্রতিনিধি আছে তাদেরও একটা ভূমিকা রাখতে হবে, যেন এই পদ্মার ভাঙন থেকে এই রাজবাড়ী জেলাটাকে সুরক্ষা করা যায়। এবং পাশাপাশি আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু জানতে চাই, ভাঙন রোধে আসলে কার্যকরী কি পদক্ষেপ নেওয়া জরুরি একজন জনপ্রতিনিধির? তার কি করণীয় এই জেলাকে বাঁচানোর জন্য? হচ্ছে আমাদের রাজবাড়ী। আমাদের রাজবাড়ী তো আসলে রাজবাড়ী জেলাটা অবহেলিত। এই জেলাটা দীর্ঘদিন আপনার এই সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে আপনার উন্নয়ন বলতে কিছু হয় নাই। এই পদ্মার যে বাঁধ নিধন দিলেই খালি হবে না, পদ্মার থেকে যে বালিগুলো উত্তোলন হয়, এই উত্তোলন হলে নদীটা তো তার কারণে কিন্তু এই ভাঙনটা বেশি হয়, বুঝছেন? এর কারণে যত গভীর হবে পাশ তো তত ভাঙবে। আর এটাকে রোধ করতে হলে আবার সরকারকে এখানে টাকা দিয়ে পাইলিং করতে হবে, এ করতে হবে, ও করতে হবে। এর কারণেই নদী গর্ভটা হয়েছে। আমরা ধন্যবাদ আপনাকে। আমরা একটু মুরব্বী আপনার কাছে জানতে চাই, এই পদ্মার যে ভাঙন, এই ভাঙনে অনেক জমি জমা বিলীন হয়ে যায়, অনেক মানুষ নিঃস্ব হয়ে যায়। আমাকে একটু বলবেন যে আমরা শুনি অনেক সময় যে অবৈধ বালু উত্তোলন হয়, এরকম ঘটনা এখানেও তো ঘটে। তারা কারা করে? একজন জনপ্রতিনিধি, তাদেরকে রোধ করতে হলে জনপ্রতিনিধি কেমন হওয়া প্রয়োজন আপনি মনে করেন?
ভালো হলে ভালো হয়, যদি ভালো হয় তাহলে কাজকর্ম ভালো করবে। মানে কাজকর্ম যদি না হয়, আগে একদিন ছিল আওয়ামী লীগ, এ তো হয় নাই, কিছুই হয় নাই। আওয়ামী লীগ থাকায় মানে আমরা দেশে কোনো গুরুত্ব কোনো কাজ হয় নাই, এই আর কি। তাদের প্রশ্রয়াশ্রয়ে তারা এই কাজ করছে। এখন আপনারা এমন এক জনপ্রতিনিধি চান যিনি আসলে এই ধরনের প্রশ্রয় দিবেন না, যাতে এই ভাঙন না ঘটে। আমরা এই পাশটা একটু আসতে চাই, আমাদের সাথে অনেকেই রয়েছেন, অনেকের সাথে আমরা গল্প করব। আপনি যদি একটু বলতেন যে এই যে নদী ভাঙন হয়, তার সাথে বালু উত্তোলন, অবৈধ বালু উত্তোলন একটা সিন্ডিকেট কাজ করে, কারা এটা পুষে রাখে? একজন জনপ্রতিনিধির পক্ষে কি এটা বন্ধ করা সম্ভব কিনা যদি একটু বলতেন। বলে যারা দায়িত্বে থাকে, এই জেলার দায়িত্বে যারা থাকে, তারা যদি এগুলো একটু মেনটেন করে চলে বা এগুলো যদি দেখে, তাহলে রাজবাড়ী জেলার জনগণের জন্য বিশাল একটা উপকার হয়। রাজবাড়ী জেলা এমন একটা জেলা, এতে এই জেলার মাটি এত উর্বর, এখানে যে সবজি হয়, যে সবজি একেবারে সর্বপ্রথম ঢাকায় যায়, কিন্তু ঢাকায় যাওয়ার একটা সমস্যা আমাদের হয় যে অনেক সময় লাগে। এখানে যদি ওই আমাদের পদ্মা সেতু, এই দৌলতদিয়া থেকে পাটনের বন্ধের সেতুটা হয়ে যায়, তাহলে রাজবাড়ী জেলা আমার মনে হয় যে 6 মাসের ভিতরে ডেভেলপ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আরেকজন এখানে আমাদের সাথে রয়েছেন, তার সাথে কথা বলতে চাই একটু ভোটের আবহাওয়া নিয়ে। রাজবাড়ী ভোটের আবহাওয়া কেমন দেখেন? আপনি একজন প্রতিনিধি, তার গুণাবলী কি দেখে তাকে ভোট দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশেরই ছেলে, আমি বাংলাদেশেরই এই মাটিরই, আমি এখানেই জন্ম, আমি বাংলাদেশেরই সন্তান। আমি রাজবাড়ী সবচেয়ে বেশি ভালো লাগে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধানের শীষ প্রতীক। এদের কার্যক্রম নর্ম, ভদ্র এবং এরা যে সমস্ত কার্যক্রম করে, এরা কোনো আপনি আপনি একটু যদি আমরা সরাসরি জিজ্ঞেস করি যে আপনি কাকে ভোট দিতে চান, তার গুণাবলী কেমন হওয়া চাই? আমি এমন একজন লোককে ভোট দিতে চাই যে তার সব দিক দিয়ে তার নর্ম, ভদ্র এবং দেশের উন্নয়নের কাজ করতে পারবে। এবং যে সরকারি হোক না কেন, আমাদের দৌলতদিয়া থ্রু পাটুরিয়া ঘাট, এখানে একটা পদ্মা সেতুর প্রয়োজন। আমরা পদ্মা সেতু চাই। আমরা এই পদ্মা সেতু হইলে আমরা ঢাকার শহরে হোক আর যেখানেই হোক আমরা যাতায়াত করে অনেক সহজ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মোটামুটি কিছু কিছু বিষয় জানতে পেরেছি যে রাজবাড়ির বিভিন্ন ক্রাইসিস রয়েছে, বিশেষ করে নদী ভাঙন যে কবলিত এলাকা, প্রতিনিয়ত নদী ভাঙে। নদী ভাঙনের পিছনে অনেক গল্প আছে। এই নদী ভাঙনে কৃষিজমি যেমন বিলীন হয়, তেমনি বিলীন হয় হচ্ছে বিভিন্ন বসতবাড়ি। আমাদের এখানে প্রতিনিধি রয়েছেন আশিকুর রহমান, তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করেন, তিনি এ বিষয় নিয়ে নানান সময় প্রতিবেদনও করেন। আপনি আজকেও একটা প্রতিবেদন করেছেন, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বিষয় সামনে এনেছেন? দেখুন, আমাদের এখানে অন্যতম সমস্যা হচ্ছে রাজবাড়িতে নদী ভাঙন। কারণ এই রাজবাড়ি হচ্ছে একটি নদী তীরবর্তী এলাকা এবং নদী তীরবর্তী 57 কিলোমিটার এলাকা রয়েছে। আমি এই 57 কিলোমিটার যে এলাকা নদী তীরবর্তী ভাঙনের কবলে পড়ে, এই নদী ভাঙনের কবলিত বিষয়টি নিয়ে আমি গুরুত্ব দিয়েছি এবং আমার রিপোর্টে আমাদের রাজবাড়ী জেলার স্বাস্থ্য খাতের খুবই নাজুক অবস্থা, সেই স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়েছি। এবং শিক্ষা খাতের একটি বিষয় আছে। এই জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই বিষয়গুলো আমি গুরুত্ব দিয়ে রিপোর্টটি তৈরি করেছি। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার প্রতিবেদন দেখব, সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবো। আমাদের আশিকুর রহমান, আমাদের সহকর্মী, তিনি এই যাবতীয় বিষয় নিয়ে একটি প্রতিবেদন করেছেন, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসতে চাই। পদ্মাপাড়ের জেলা রাজবাড়ী, আদর করে যাকে ডাকা হয় পদ্মা কন্যা। নাম যতটা আদুরে, এ জেলার প্রতি পদ্মার আগ্রাসী রূপ ততটাই ভয়াবহ। প্রতি বছর পদ্মার ভাঙনে নাস্তানাবুদ হয়ে পড়ে জেলার প্রায় 57 কিলোমিটার নদী তীরবর্তী এলাকার মানুষ। স্থায়ীভাবে নদী শাসনের উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নদীপাড়ের বাসিন্দারা। শত শত বাড়িঘর এই নদীতে ভেঙে চলে যাচ্ছে, কিন্তু ঠিক মতো নদী শাসন কেউ করে না। আমরা চাই নদীতে একটু বাইরে দিক, শাসনকে দিক, আমরা স্থানীয়ভাবে বসবাস করতে পারি। 51% মানুষের প্রধান পেশা কৃষি। সারা দেশে মোট উৎপাদিত পেঁয়াজের 14 উৎপাদন হয় এ জেলায়। পাট উৎপাদনেও দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে রাজবাড়ী, যা জেলার অর্থনীতিকে সচল রাখছে।
কিন্তু কৃষির এই প্রাচুর্যও পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। ফলে নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য, সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। আমাদের জেলায় একটা পেঁয়াজ সংরক্ষণগার অতি জরুরি বড় পরিসরে করলে এতে কৃষকও লাভবান হবে। একটি পাট ভিত্তিক শিল্প পার্ক প্রয়োজন, এর মাধ্যমে কৃষক পাট ন্যায্য দামে বিক্রি করতে পারবে। চিকিৎসার জন্য জেলার মানুষের প্রধান ভরসা স্থল রাজবাড়ী সদর হাসপাতাল। 2020 সালে 40 কোটি টাকা ব্যয়ে শুরু হয় হাসপাতালটির 250 শয্যার 8তলা ভবন নির্মাণের কাজ। কয়েক দফায় কাজের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। 43 জন চিকিৎসকের বিপরীতে নিযুক্ত রয়েছেন মাত্র 18 জন। জরুরি বিভাগে চিকিৎসকের দায়িত্ব পালন করছে হাসপাতালের ওয়ার্ড বয়। জনবল না থাকায় অকেজো হয়ে পড়ে আছে হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাম মেশিন। বর্তমানে হসপিটালে ডাক্তারের সংখ্যা কম, চোখের ডাক্তার নাই, বিভিন্ন ডাক্তার নাই। এখানে মেডিসিনের ডাক্তার না থাকার কারণে মানুষ সঠিক সেবাগুলো পাচ্ছে না। আলট্রা সহ অন্য গুরুত্বপূর্ণ টেস্টগুলো এখানে করা হয় না, এগুলো করার জন্য আমাদের বাইরে যাইতে হয়। শিক্ষা ব্যবস্থারও কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি এ জেলায়। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রধান ভরসা স্থল রাজবাড়ী সরকারি কলেজ। তাই জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি। তো এখানে একটা বিশ্ববিদ্যালয় হলে আমাদের আমাদের শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মান অনেক বৃদ্ধি পাবে। একটা মেডিকেল কলেজ এবং মেডিকেল একটা হাসপাতাল থাকলে এখানে শিক্ষার্থী এবং যারা জনমানুষ সাধারণ মানুষ আছে তাদের চিকিৎসার জন্য অত্যন্ত সুন্দর পরিবেশ তৈরি হবে। 1118 বর্গ কিলোমিটার আয়তনের রাজবাড়ী জেলায় সংসদীয় আসন 2টি। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী 1 আসন, আর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী 2 আসন। 2টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 9,89,910 জন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। যেমনটি দেখছিলাম আমরা প্রতিবেদনে, রাজবাড়ির যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো আমাদের প্রতিনিধি উঠে আনার চেষ্টা করেছেন। আমরা সে বিষয় নিয়ে কথা বলছিলাম, নির্বাচনী পথচলা অনুষ্ঠান নিয়ে। আমরা এর পাশাপাশি নির্বাচনী ভাবনা জানার চেষ্টা করছি। এখানে যারা বিভিন্ন ভোটার আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের সাথে আমরা কথা বলছিলাম। আমরা রাজবাড়ির আদ্যপান্ত তুলে আনার চেষ্টা করছি। আমরা একটু কথা বলবো শিক্ষা নিয়ে। এখানে যারা রয়েছেন তা উপস্থিত সকলের সাথে যদি একটু কথা বলি, যে রাজবাড়ির, আপনার সাথে একটু কথা বলতে চাই, রাজবাড়ির শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা আলাপ করব। আপনি যদি বলেন যে এইখানের স্বাস্থ্য ব্যবস্থা আসলে কেমন? ধন্যবাদ সময় টিভিকে। আর স্বাধীনতার 54 বছর পরে শহীদ আবু সাঈদের উন্মুক্ত ময়দানে আপনারা যে সময় উপযোগী যে অনুষ্ঠানটি করেছেন, আমার মনে হয় ইতোপূর্বে এখানে এরকম আর অনুষ্ঠান কেউ করেনি। সে কারণে এলাকাবাসীর পক্ষ থেকে আমি রাজবাড়ির চিকিৎসক হিসাবে আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতে আরও এরকম উদ্যোগ নিলে আমরা খুশি হব। আসলে গত 2 যুগে আমার অভিজ্ঞতা থেকে বলে, রাজবাড়ী জেলার চিকিৎসা ব্যবস্থাটা অবিন্যস্ত, আস্থাহীনতায় পরিপূর্ণ, এবং শুধুমাত্র আমরা কিছু রাজবাড়ী জেলার লোক কিছু ওষুধ এবং পথ্য ছাড়া আর কোনো ভালো চিকিৎসা পায় বলে আমার মনে হয় না। সংকটগুলো বলবেন, কি সংকট? একজন জনপ্রতিনিধি যিনি হবেন, তিনি আসলে কি বিষয়গুলো, কি উদ্যোগ না নিলেই নয়? আসলে এটি মূলত ম্যানেজারিয়াল বিষয়, সব কিছু আছে এই জেলাতে। বৃহত্তর ফরিদপুরে সবচেয়ে বেশি চিকিৎসক রাজবাড়ী জেলার, যত কৃতি চিকিৎসক। আমি ফরিদপুর মেডিকেল কলেজ এবং ডায়াবেটিক মেডিকেল কলেজের প্রফেসর হিসেবে আমি দেখেছি 2 যুগে সবচেয়ে ভালো ভালো প্রফেসর এবং ডক্টর আমাদের রাজবাড়ী জেলার। কিন্তু কেন যেন আমরা রাজবাড়ির লোক চিকিৎসা পাই না। এমনকি এই কুটিরহাটের কোনো লোকই রাজবাড়িতে চিকিৎসা পায় না, তারা ফরিদপুরে চলে যায় অথবা ঢাকায় চলে যায়। আসলে এটা আস্থাহীনতার একটা জায়গা রাজবাড়িতে আছে, আস্থাহীনতার জায়গা, এবং যারা তদারকি করেন তারা ঠিকমতো তদারকি করেন না, এবং আসলে সদিচ্ছার অভাব। যারা জনপ্রতিনিধি তারা চাইলে এটা আরও ডেভেলপ করতে পারেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি একজন নাগরিক হিসেবে যখন এই একটা রোগবালাইয়ের সম্মুখীন হন, তখন চিকিৎসা কতটুকু ভরসা পান রাজবাড়িতে চিকিৎসা নিতে? আপনি সেটা যদি একটু বলতেন ছোট করে। পদ্মা বিধৌত জেলা রাজবাড়ী, গরিব মানুষের জেলা রাজবাড়ী। তো এই জেলার অসহায় মানুষেরা যখনই চিকিৎসার প্রয়োজন হয়, রাজবাড়ী সদর হাসপাতাল নামক যে হাসপাতালটি আছে, এটার নাম আধুনিকত সদর হাসপাতাল। স্বাধীনতার পরবর্তী এত বছরও এখানে আধুনিকতার ছড়োয়াও এখানে লাগেনি। এখানে সব কিছু থাকার পরেও এরা রাজবাড়িতে আমরা দেখছি প্রতিনিয়ত রাজবাড়ী হসপিটালে সিজার সহ বিভিন্ন অপারেশনগুলির ব্যবস্থা থাকলেও ব্যবস্থা
কাজে লাগে না, ডাক্তাররা কাজে লাগান না, বেসরকারি জায়গায় সেই একই চিকিৎসকরা চিকিৎসা প্রদান করেন। সেই পাশাপাশি আমি আরেকটি বিষয় বলবো, এই ভাঙনী অঞ্চলের মানুষ যদি আমাদের নদী ভাঙনী অঞ্চলের মানুষের এই কৃষকরা কৃষিকাজই মূলত আমাদের জেলার মূল কাজ, মূল পেশা কৃষক। যে এখানে যদি পদ্মা ব্যারেজ তৈরি হয়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় যে জেলা সেটি রাজবাড়ী। এর আগেও আমার জানা মতে 5 থেকে 7 বার জরিপ হয়েছে। এই জেলায় যদি একটি পদ্মা ব্যারেজ তৈরি হয় তাহলে পানি এখানে সংরক্ষণ করা সম্ভব বন্যার সময়। পরবর্তীতে এই পানি নিয়েই আমরা জরুরি আপনি বলছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন। পেছনের সারিতে অনেকেই রয়েছেন, অনেকের সাথে আমাদের কথা বলতে হবে, অনেকেই কথা বলতে চান। এদিকে যদি একজন রয়েছে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু নির্বাচনের মাঠ এখন সরগরম, প্রার্থীরা আছেন, ভোটও দিবেন, চিন্তা ভাবনা করে দিবেন। আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? আপনাদের চিকিৎসা খাতে তার কি কি ভূমিকা রাখা আপনি জরুরি আপনি যদি মনে করেন? যে নেতা আমাদের এই পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ এবং ন্যায় প্রতিষ্ঠা করবে, আমরা তাকে ভোট দেব। তার মধ্যে আমরা ধানের শীষের প্রার্থী আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের আহ্বানে আমরা আশান্বিত হয়েছি। আমাদের সে যদি এমপি হয়, তাকে যদি আপনাকে আমি জানতে চেয়েছি আপনার কাছে যে চিকিৎসা খাতে কি ধরনের অবদান রাখা উচিত একজন জনপ্রতিনিধির? রাজবাড়ীতে একটা পূর্ণ মেডিকেল কলেজ দরকার। রাজবাড়ির মানুষ, রাজবাড়ির সরকারি হাসপাতালে চিকিৎসা মোটেও চিকিৎসা হয় না। আমরা একটু সমস্যায় পড়লে আমাদের যেতে হয় ফরিদপুর, আমাদের যেতে হয় ঢাকায়। অনেক ধন্যবাদ আপনাকে। আর অনেকেই রয়েছেন, অনেকের সাথে আমরা কথা বলবো। এদিকে একজন রয়েছেন, যদি আপনার নাম পরিচয় দিতেন একটু। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মণ্ডল, আমি তৃণমূল প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি। তৃণমূল প্রতিনিধি, আপনি জনসেবা কাজ করেন। আপনি বলবেন যে রাজবাড়ির যোগাযোগ ব্যবস্থা কেমন? রাজবাড়িতে আসলে একজন রোগী থেকে শুরু করে সকলে যেই আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যে ডেভেলপ থাকতে হয় সেটা রয়েছে কিনা, না থাকলে সেটা আসলে কি করণীয় একজন জনপ্রতিনিধির, কি না করলেই নয়? একজন জনপ্রতিনিধির শিক্ষার উন্নয়ন, কৃষি সম্প্রসারণ, কৃষকের পণ্য যেভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই যোগাযোগ ব্যবস্থা, পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ। আমাদের রাজবাড়িতে আমি 2003 সালের থেকে এই পর্যন্ত জনপ্রতিনিধি। তবে রাজবাড়িতে আমাদের এমন একজন নেতৃত্বের প্রয়োজন, এক কথায় বলা ছিল যাকে গণমানুষের নেতা বলে। সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলমত নির্বিশেষ যার কাছে মানুষ গেলে স্বস্তি পায়, এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সকল বিষয়ের উপর এবং সকল শ্রেণী পেশার মানুষের যার কাছে গেলে সুবিধা পায়। আমাদের ওই রকম একজন মানুষ, এক কথায় বলা চলে যাকে গণমানুষের নেতা বলা হয়। গণমানুষের নেতা দরকার। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এদিকে অনেকেই দাঁড়িয়ে আছেন, আমি যদি একটু কথা বলি আপনাদের সাথে, দাঁড়িয়ে যারা রয়েছেন কথা বলবেন একটু। চাচা, আপনি যদি বলেন আপনার নাম কি? চাচা, কি করেন? ব্যবসা করি। ব্যবসা করেন। রাজবাড়িতে তো আপনার বাড়ি, আপনি আসলে কেমন প্রার্থী বেছে নিতে চান? যে প্রার্থী বেছে যে জনগণের মাঝে থাকবে, জনগণের সুবিধা ভালো মন্দ সবাই দেখবে, রাস্তাঘাট এবং অন্যান্য কাজ করবে, তার মতো একজন প্রার্থী আপনি বেছে নিতে চান। আপনারা কেউ কথা বলবেন? আচ্ছা, আপনার সাথে আপনার নাম পরিচয় একটু দিবেন। আমার নাম রুবেল মণ্ডল, আমি একজন সাধারণ মানুষ। আপনি একজন সাধারণ মানুষ। আমরা অতি সাধারণভাবেই জানতে চাই আপনার কাছে, আপনি কেমন গুণাবলী দেখে একজন প্রার্থীকে ভোট দিতে চান? এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম, রাজবাড়ির যোগাযোগ ব্যবস্থা কি রকম দেখছেন আপনি? রাজবাড়ির যোগাযোগ ব্যবস্থা আমরা চাই এমন একটা প্রার্থী আসুক যিনি আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের মুখের কথা শুনতে পারেন এবং সাধারণ মানুষকে মূল্যায়ন করতে পারেন। এমন এক ব্যক্তি আছে যিনি রাজবাড়ী জেলার গণমানুষের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব। আপনাকে ধন্যবাদ। এখানে আরো অনেকেই রয়েছেন, আমরা অনেকের সাথেই কথা বলবো। দেখতে পাচ্ছেন যে সকলেই কথা বলতে চায়, তাদের যে সমস্যা সেগুলো জানাতে চায়। যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। এখানে একজন নারী রয়েছেন, আমরা আপনার সাথে যদি একটু কথা বলতে চাই। আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন, আপনি কেমন প্রার্থী দেখে ভোট দিতে চান? রাজবাড়ির যোগাযোগ ব্যবস্থা কেমন দেখেন আপনি? আমি মোসাম্মদ বিউটি, আমি গলন্দমোড়ের 5 নম্বর ওয়ার্ডের সভাপতি। আমি ভালো লোকই চাই একজন, সেরকম ধরনের, যাতে রাজবাড়ি উন্নয়ন করতে পারে, কাজ করতে পারে, আমরাও যাতে সুবিধা পাই, যাতে রাজবাড়িতে সুবিধা পান। আপনারা ভালো কাজ করে ভালো লোক চান, আসলে আশ্বাস না,
বিশ্বাস থাকতে হবে, তিনি কাজ করবেন, এরকম প্রার্থী আপনারা চান। আপনারা কেউ কথা বলতে চান? এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন। আমাদের এই দেখতেই পাচ্ছেন যে চায়ের আড্ডা জমে উঠেছে, বিভিন্ন মানুষ তাদের যে কথা বলছেন। আমরা একটু রাজবাড়ির কথা বললাম চিকিৎসা নিয়ে, যোগাযোগ নিয়ে, আমরা একটু শিক্ষা নিয়ে কথা বলতে চাই। রাজবাড়িতে শিক্ষার কি হাল, যদি একটু আমরা এই দিকটায় যাব, এই দিকটা অনেকেই রয়েছেন, যদি একটু বলতেন যে রাজবাড়িতে শিক্ষার কি অবস্থা দেখেন, কি দরকার রাজবাড়িতে? রাজবাড়িতে ধরেন যে সর্বোচ্চ যে শিক্ষা বিদ্যাপীঠ সেটা হলো রাজবাড়ী সরকারি কলেজ। এই কলেজ থেকে যারা শিক্ষার্থী তারা এই কলেজ থেকে বের হয়ে ধরেন যে ঢাকা, কেউ চিটাগাং, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য যায়। এই রাজবাড়িতে যদি একটা উচ্চমানের একটা বিশ্ববিদ্যালয় থাকতো তাহলে রাজবাড়ী জেলার এই ছেলেদেরকে আর বাইরে যেতে হতো না। তাই এখানে বিশ্ববিদ্যালয়ের একটা খুব জরুরি এবং প্রয়োজন আমি মনে করি। একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন। এইদিকে আরও অনেকেই আছেন, অনেকের সাথে আমরা কথা বলবো। রাজবাড়িতে বিশ্ববিদ্যালয় নেই, আছে বিভিন্ন যে বিষয়গুলো আছে আমরা তুলে আনার চেষ্টা করছি। এখানে অনেকেই রয়েছেন, যদি আমরা একটু শিক্ষা নিয়ে কথা বলি, আপনার সাথে যদি কথা বলতে চাই, আপনি একটু বলবেন যে বলছিলেন যে একটা বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দরকার। এর বাইরে কি মনে হয় রাজবাড়ির শিক্ষা কতটুকু উন্নত হলো, একজন জনপ্রতিনিধির কি করণীয় আছে? এখানে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দরকার এবং একটা মেডিকেল কলেজ দরকার। কারণ আমাদের এখানকার অনেক ছেলেপেলে তারা উচ্চশিক্ষার জন্য ওই ঢাকা বিভিন্ন জায়গায় যায়, এখানে তেমন ব্যবস্থা নাই। আর ডাক্তার হইতে হইলে সেই ঢাকায় যেতে হয় বা ফরিদপুর যেতে হয়, কিন্তু রাজবাড়িতে একটা মেডিকেল কলেজ দরকার এবং এটা হইলে আমাদের এলাকার ছাত্র যারা তারা খুব উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি তিনি বলছেন যে রাজবাড়িতে শিক্ষাকে আরও উন্নত করতে হলে, শিক্ষার মান উন্নত করতে হলে মেডিকেল বিশ্ববিদ্যালয় দরকার। বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় তারা প্রত্যাশা করেন যারা জনপ্রতিনিধি হবেন। আমরা রয়েছি চায়ের আড্ডায়, নির্বাচনী পথ চলায় সময় টেলিভিশনের বিশেষ আয়োজন। তুলে আনার চেষ্টা করছি রাজবাড়ির বিভিন্ন যেই সংকটগুলো রয়েছে। আমাদের প্রতিনিধি রয়েছেন এখানে, ওনার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, ওনার প্রতিবেদনও দেখলাম, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথাও বললাম। আপনার প্রতিবেদনের মধ্যে দিয়ে অনেক কিছু উঠে আসছে, আবার অনেকে অনেক কথা বলছেন। আপনি যদি বলতেন যে রাজবাড়ির আদ্যপান্ত কি সংকটগুলো রয়েছে, মেন সংকটগুলো কি সমাধান করা দরকার, যিনি জনপ্রতিনিধি হবেন তার কোন দিকে ফোকাস দেওয়া দরকার? দেখুন, আমরা আমাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে কিন্তু শুরুতেই আমরা তুলে এনেছি নদী ভাঙন। সেই নদী ভাঙনের বিষয়টি আমরা সংবাদকর্মী হিসেবে বিগত সময়গুলোতে যা দেখেছি, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পদ্মা নদীতে নির্দিষ্ট স্থানে ইজারা দেওয়া হয়, সেই ইজারার বাইরে গিয়েও বালু উত্তোলন করা হয় এবং এই বালু উত্তোলনের কারণেই কিন্তু এই পদ্মা নদীর ভয়াবহ যে ভাঙন, এই ভাঙন তৈরি হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে, এবং সাধারণ মানুষের দাবি, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে এই পদ্মা নদীর ভাঙন রোধে অবৈধভাবে যে বালু উত্তোলন, সেই বিষয়টি বন্ধের দিকে গুরুত্ব দিতে হবে। এবং এই স্বাস্থ্য খাতের যে বিষয়টি আমরা তুলে ধরেছি, যে রাজবাড়ী আধুনিকৃত সদর হাসপাতাল শুধু নামেই আধুনিকৃত। এখানে একজন রোগী যদি যায়, সেখান থেকে একটু গুরুতর অবস্থা হলেই পাঠিয়ে দেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। যিনি সামনে সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কিন্তু এই বিষয়টিও গুরুত্ব দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যারা দর্শকরা আছেন তারা দাবি করেছেন মেডিকেল কলেজ হাসপাতাল। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মেডিকেল কলেজ হাসপাতাল না থাকার কারণে এখানে ভালো কোনো চিকিৎসক রাজবাড়িতে পাওয়া যায় না, এবং এই ভালো চিকিৎসক না পাওয়া যাওয়ার কারণেই কিন্তু মূলত এখান থেকে ফরিদপুরে রেফার করা হয় রোগীগুলোকে। এছাড়া চিকিৎসা যন্ত্রপাতি, যে সেই চিকিৎসা যন্ত্রপাতিগুলোরও অনেকটাই সংকট রয়েছে। আমরা আমাদের রিপোর্টে তুলে এনেছি কৃষি খাতে আমাদের এখানে রাজবাড়িতে, আপনি হয়তো জানেন যে পেঁয়াজ, সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনের তৃতীয় অবস্থানে আমাদের এই রাজবাড়ি। তো এই তৃতীয় অবস্থানে রাজবাড়ি থাকলেও আমাদের এখানে কোনো পেঁয়াজ সংরক্ষণাগার নেই, যে কারণে আমাদের এখানে যারা কৃষক, সেই কৃষকরা কিন্তু বঞ্চিত হচ্ছে একটি সিন্ডিকেটের ফাঁদে পড়ে, এবং ভোক্তা পর্যায়ে যারা ভোক্তারা আছেন তারাও কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাদেরও অনেক সময় বেশি দামে পেঁয়াজ কিনে খেতে হচ্ছে। এই যে পাটের একটি বিষয় আছে, আমাদের জেলায় পাট উৎপাদনের শীর্ষ অবস্থানে আমাদের রাজবাড়ী জেলা। অনেক ধন্যবাদ। আমরা আশিকুর রহমান, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আপনি বসেন, আমরা কথা বলতে চাই। এখানে যারা উপস্থিত রয়েছেন সকলের কথা বলবো। আমাদের সাথে একজন রয়েছেন তৃতীয় লিঙ্গে, তিনি বলবেন, আসলে আমরা সকলের কথাই শুনতে চাই। একজন নাগরিকের যে সুযোগ সুবিধা থাকা দরকার, একজন জনপ্রতিনিধির কাছে যে প্রত্যাশা থাকে, আপনারা আপনাদের জায়গা থেকে কি প্রত্যাশা করেন? রাজবাড়িতে কেমন জনপ্রতিনিধিত্ব দরকার? আপনারা কাদের বেছে নিতে চান?
আমার কথা হচ্ছে, আমি একজন তৃতীয় লিঙ্গের নারী হিসেবে আমি বলতে চাই যে আমাদের যে প্রতিনিধি হবে, আমরা যাকে ভোট দিব অবশ্যই সে লিঙ্গ ধর্ম নির্বিশেষে সবার জন্য কাজ করবে, শুধু একটা গোষ্ঠীর উন্নয়ন করবে তা না, সবার জন্য কাজ করবে। এবং মানুষ, আমাদের দেশের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কর্মসংস্থান। সেই সমস্যার বড় আকার হচ্ছে আমাদের জনগোষ্ঠীর মানুষ ভুক্তভোগী। আমাদের জনগোষ্ঠীর ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মানুষের মুখাপেক্ষী হয়ে থাকে, তারা অন্যের মানুষের কাছে হাত পেতে খায়। তা আমি মনে করব যে আমাদের যে জনপ্রতিনিধি হবে, আমরা যারা আমাদের রাজবাড়ি প্রায় 100-র মতো যারা তৃতীয় লিঙ্গের ভোটার আছে, যারা এই ভোট যাকে দিবে অবশ্যই তারা এই তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান নিয়ে কাজ করবে, যাতে করে আমাদের কমিউনিটির মানুষ কারো বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়। আমরা অনেক সময় দেখি যে আপনারা কোথাও গেলে অনেক সময় অবহেলার শিকার হন, আসছিলেন তখন শেয়ার করছিলেন কী ধরনের প্রতিবন্ধকতা আপনাদের কোথাও কাজ করা, শিক্ষা দীক্ষা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হন কিনা সেগুলো যদি একটু বলতেন। জনপ্রতিনিধিরা এই উদ্যোগগুলা নেওয়া জরুরি। আমি আরেকটা মানে আমার খুশির মানে কথা এটা যে আমাদের কমিউনিটির একজন রানী আনোয়ারা ইসলাম রানী, তিনি রংপুরের 3 আসন থেকে এইবার হচ্ছে স্বতন্ত্র মানে প্রার্থী হিসেবে হচ্ছে সে এইবার মানে দ্বাদশ জাতীয় নির্বাচনে সে অংশগ্রহণ করবে। তো আমার মনে হয় আমাদের কমিউনিটির মানুষের অনেক ভালো ভালো গুণ আছে, আমার মনে হয় সেটাকে অ্যাসেসমেন্ট করা, কিন্তু আসলে সেই বিষয়টা না দেখে আমরা যে শুধু আমাদের খারাপটাকেই বেশি তুলে আনা হয়, এইটার জন্যই আমাদের কমিউনিটি ডেভেলপ হয় না, যার কারণে সারা জীবনই এই জনগোষ্ঠীর মানুষ হচ্ছে নির্গৃহীত। এদের মেন সমস্যা হচ্ছে তারা স্কুল কলেজে ঠিকমতো পড়াশোনা করতে পারে না। হয়তো আমি চৈতি অনেক কষ্ট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে অশিক্ষিত, যার কারণে তার হচ্ছে ওই ন্যূনতম যে এক কোথাও গিয়ে কাজ করবে অথবা কেউ তাকে যে অবহেলা করতেছে সেই জায়গায় যে প্রতিবাদ করবে সে সেইটা বলতে পারে না। তো এই জায়গায় যদি সে শিক্ষিত হয়, যে কর্মমুখী হয় বা কর্মসংস্থানে তাকে সুযোগ তৈরি করে দেওয়া হয়, তাহলে সে সমাজের বোঝা হবে না, সেই সমাজের। অনেক ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জনপ্রতিনিধিদের এই বিষয়গুলো ভাবা উচিত, যাতে আপনারা তৃতীয় লিঙ্গ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের বৈষম্য দূর হয়, কাজ করে। আমাদের সাথে অনেকেই রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই রাজবাড়ির ভোটের পরিস্থিতি নিয়ে, ভোটের মাঠ নিয়ে। চায়ের আড্ডায় আমরা এই বিষয়গুলি সামনে আনতে চেয়েছিলাম। আপনি একজন ভোটার হিসেবে এই অঞ্চলে যারা জনপ্রতিনিধি, যারা নির্বাচিত হয়ে আসবেন আপনাদের ভোটের মাধ্যমে, কেমন প্রার্থী আপনারা চান? অবশ্যই আমি একজন সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দেব এবং এই রাজবাড়ী সদরের যাতে সে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারে এবং আরও সারা বাংলাদেশে বিশেষ করে যাতে দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত আমরা একটা দেশ দেখতে চাই, যে এই সাধারণ মানুষের কথা ভাববে, দেশের টাকা যাতে সাধারণ মানুষের কথা বাঁচবে। দুর্নীতির কথা সামনে আসছিল, দুর্নীতি চাঁদাবাজি আসলে একজন জনপ্রতিনিধি কিভাবে বন্ধ করতে পারে, আপনার কি মনে হয়? আসলে দুর্নীতি চাঁদাবাজি একজন সংসদ সদস্য এবং একজন জনপ্রতিনিধি, সে তার আইন প্রশাসন এবং তার প্রশাসনিক আইন বাহিনী, ডিফেন্স, পুলিশ বাহিনী দিয়েই তারা নির্মূল করা সম্ভব আমার মনে হয়। যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে করা সম্ভব। এদিকে অনেকে রয়েছেন, আমরা যদি একটু পেছনে কথা বলি, এখানে এক ভাই রয়েছেন। আপনি কেমন রাজবাড়ি দেখতে চান? আসলে যাদের হাত ধরে রাজবাড়ি গড়ে উঠবে সেই হাতটা কেমন হওয়া জরুরি? অবশ্যই আমি মনে করি রাজবাড়িটা আসলে একটা, যে আমরা কথাই বলতে পারি রাজার বাড়ি, আমরা সেরকম একটা দৃষ্টিনন্দন রাজবাড়ি দেখতে চাই এবং সেই ক্ষমতা এবং সেই ধারাবাহিকতার জন্য আমাদের বজায় থাকে, যে সাধারণ মানুষের পক্ষে যে কথা বলবে, সাধারণ মানুষের সাথে যে থাকবে এবং ন্যায়পরায়ণতার যে পক্ষে যে থাকবে, চাঁদাবাজের বিপক্ষে থাকবে, আমরা তাকেই সমর্থন করবো ইনশাল্লাহ। ন্যায়পরায়ণতা, চাঁদাবাজির বিপক্ষে যারা থাকবে তাদেরকে আপনারা বেছে নিতে চান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চায়ের আড্ডার আজকের অনুষ্ঠান যে নির্বাচনের পথ চলায়, সেখানে কিন্তু মেতে উঠেছে আরও অনেকে। আমাদের সাথে যারা রয়েছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা তুলে আনার চেষ্টা করেছি যার যার সমস্যা, যার যার প্রত্যাশা। এখানে কিছু ভাই রয়েছে, আমরা যদি একটু কথা বলি আপনাদের সাথে, যে আপনি কেমন জনপ্রতিনিধি চান রাজবাড়ির জন্য? আমি অবশ্যই চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একজন ন্যায় নিষ্ঠাবান প্রতিনিধি। যেমন ভালো বলতে অনেকেই ইসলামী দল ধরতে পারে, কিন্তু আসলে ইসলামী হলেই যে ভালো হবে এমন কিন্তু না। নীতিবান বলতে ওই ব্যক্তির নীতিটাই বোঝা যায়। তো সেই হিসাবে আমি বলবো যে যে ব্যক্তির নীতি আছে ওই ব্যক্তিকেই আমি চাবো।
অবশ্যই যারা আমাদের জনগণের কথা ভাববে, যারা শক্তির অপপ্রয়োগ করবে না, তাদেরকেই আমরা চাবো। যাতে যারা জনসেবায় কাজ করে, যারা জনপ্রতিনিধি, জনসেবামূলক কাজের সাথে যারা জড়িত থাকে, তাদের জন্য কাজ করবেন। আমরা রয়েছি রাজবাড়িতে, আমরা নির্বাচনের যেই আলোচনা, সেই আলোচনায় আরও আপনাদের সাথে থাকবো। আমাদের আরেক সহকর্মী তিনি রয়েছেন মাগুরায়, সোহাগ, তিনি জানাবেন সেই মাগুরার নির্বাচনের পরিস্থিতি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সারা দেশে কিন্তু ভোটার এবং প্রার্থীদের মাঝে উৎসাহ উত্তেজনা কিন্তু বেড়েই চলেছে। সেটা আসলে তার মাগুরাও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা মাগুরার যে 4টি উপজেলায় 2টি সংসদীয় আসন, মাগুরা সদর এবং 1 আসন যেটা, সেটা মাগুরা সদর এবং শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত, এবং মাগুরা 2 যেটা, সেটা মোহাম্মদপুর এবং শালিখা উপজেলা এবং সদরের কিছু অংশ দিয়ে নিয়ে কিন্তু মাগুরা 2 আসন। তা আসলে এই যে 2 আসনে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, মোট 13 জন প্রার্থী এই সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাগুরা একের হিসাব যদি আমরা কিছুটা বলি, তাহলে এই আসনে কিন্তু 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলো। মূলত বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা আশা করছে এখানকার ভোটাররা। তারা বলছেন বিএনপি এবং জামাত এই দল দুটির যে প্রার্থী আছেন, তারা কিন্তু ভোটারদের কাছে গিয়ে অলরেডি ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা না হলেও তারা কিন্তু কৌশলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বাড়িতে গিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। এবং ভোটারদের যেটা সমীকরণ, ভোটাররা বলছে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন, তিনি এর আগে বিপদে আপদে মানুষের সহযোগিতা করছেন। তাদের যে বিভিন্ন দাবি ছিল, তারা বিপদে আপদে কিন্তু তারা তাকে পেয়েছেন। এই জন্য তারা আসলে অনেকেই বিএনপির প্রার্থীকে চেয়েছেন, এবং জামায়াতের প্রার্থী যিনি আছেন, তাকেও কিন্তু ব্যক্তি হিসেবে এইখানকার ভোটাররা কিন্তু চাচ্ছেন। তো আসলে সব মিলিয়ে এই মাগুরা আসনটায় আসলে বিএনপি এবং জামায়াতের মধ্যে ভোট যুদ্ধ হবে, এবং এখানকার মূলত ভোট যুদ্ধ হবে নবীন এবং যারা যুব, এই ভোটের উপর ফলাফল নির্ভর করবে। একই সাথে এখানে কিন্তু নারী ভোট পুরুষ ভোটের প্রায় একটু বেশি। তো সেক্ষেত্রে আসলে নারী ভোট এবং যুব যারা আছে, এরা কিন্তু ফলাফলে আসলে প্রভাব ফেলবে। এবং মাগুরা যে 2 আসন রয়েছে, সেই 2 আসনে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4 জন প্রার্থী। মাগুরার সেখানে বিএনপির প্রার্থী রয়েছেন নিতাই রায়চৌধুরী, এবং তিনি কিন্তু আসলে এর আগে প্রতিমন্ত্রী ছিলেন, এর আগে মন্ত্রীও ছিলেন। আসলে তার বিষয়টা আসলে এখানকার ভোটাররা তাদের সাথে আমরা কথা বলেছি, সেখানে আসলে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা যে জামায়াতের হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে বিএনপি কিছুটা ওই আসনে আসলে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী ছিল কাজী কামাল, তার যেই সমর্থকরা ছিল, তাদের কিন্তু এখনো অভিমান কাটেনি। অভিমান আসলে না কাটার কারণে বিএনপির যে জয়ের যে বিষয়টা, সেটা কিন্তু এখনো তার পথ মসৃণ হচ্ছে না। আগামী যে দিনগুলোতে আছে, নির্বাচনী প্রচারণার দিন আসলে আসলে যদি সেই কাজী কামালের সমর্থকদের সাপোর্ট যদি পায়, তাহলে হয়তো বিএনপির নিতাই রায়চৌধুরী তার পথটা মসৃণ হবে এবং সে কিছুটা এগিয়ে যাবে। আর সেক্ষেত্রে যদি এখনো তাদের যে সমর্থক যারা আছে, তাদের সমর্থন না পেলে কিন্তু আসলে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই যে মাগুরা যে 4টি উপজেলার ভোটাররা যারা আছেন, তারা চাচ্ছেন একটি সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করতে, ভোট দিতে যাতে যেতে পারে শান্তিপূর্ণভাবে, সেটা কিন্তু তারা আশা করছেন। এবং যে নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছে, তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে তারা ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন, এবং শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হবে বলে সেটা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট তারা জানিয়েছেন। তো এই ছিল মাগুরার যে নির্বাচনী হালচাল, তার সর্বশেষ। নির্বাচনী পথচলা অনুষ্ঠান নিয়ে আমরা বরাবরের মতো বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের সাথে কথা বলছি, রাজবাড়ির আদ্যপান্ত তুলে আনার চেষ্টা করছি। আমরা আবারও কথা বলতে চাই, এখানে যারা রয়েছেন, আমরা কথা বলছিলাম রাজবাড়ির কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, বলছিলাম অর্থনীতি, বলছিলাম নদী ভাঙন নিয়ে। আমাদের সাথে আরও অনেকেই রয়েছেন। আমাদের সাথে এই যে আপনি যদি একটু বলতেন নাম পরিচয় দিয়ে, যে রাজবাড়িতে কি মনে হয় যে শিক্ষা থেকে শুরু করে কৃষি, আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলবেন যে কি জরুরি এখন এই যারা জনপ্রতিনিধি হওয়ার পরে কি উদ্যোগ নেওয়া জরুরি রাজবাড়ির জন্য? আমি SM মুসা, সাবেক প্রধান শিক্ষক, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার মনে হয় বিগত দিনের যে শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি, সেখানে শিক্ষণীয় বিষয়টা একটু মানে ভবিষ্যৎ যাতে কাজে লাগে, সেই বিষয়টা পাঠ্যসূচিতে আসা জরুরি। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের রাজবাড়িতে একটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলো হলে শিক্ষার মানটা আমাদের জন্য সহজ হবে। কারণ আমাদের রাজবাড়ির
শিক্ষা ব্যবস্থাটা একটু দুর্বল, কারণ অনেক দূরে যা সেটা ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হয়। সে থেকে আমাদের রাজবাড়ী যেহেতু পদ্মা সেতু যদি আমাদের হয়ে যায়, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা রাজবাড়ির উন্নয়নটা অতীব জরুরি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আমরা আরও অনেকের সাথে কথা বলতে চাই। আপনি একটু আপনার নাম পরিচয় যদি দিতেন। আমি অ্যাডভোকেট জুয়েল, রাজবাড়ী জজ। অ্যাডভোকেট আপনি, আপনার কাছ থেকে জানতে চাইবো, রাজবাড়িতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি শুনছিলেন। একটু যদি রাজবাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি একটু কথা বলেন। রাজবাড়ী আইন শৃঙ্খলা বাহিনী আসলে 5ই আগস্টের পরে পুরো আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছিল। দিন যেতে যেতে কিছুটা স্বাভাবিক হলো। এখন নির্বাচন যত কাছাচ্ছে ততটাই আগ্নেয় অস্ত্রের উদ্ধার হচ্ছে। তারপরে দেশে আসলে ডাকাতি, তারপরে চাঁদাবাজি, তারপরে চুরি, এগুলো অনেকটাই বেড়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর যেহেতু নির্বাচন কাছাচ্ছে, এহেতু আইন শৃঙ্খলা বাহিনীর আরও তৎপর হওয়া উচিত। যৌথ বাহিনী কিছু কিছু জায়গায় অভিযান চালালেও পুলিশের ভূমিকা নিয়ে কিছু প্রশ্নের মধ্যে থেকেই যায়। আপনার কি মনে হয়, শুধু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, এর সাথে যারা জড়িত, আপনি একজন আইনজীবী, আপনার কাছে অনেক ধরনের মামলা যায়, আপনি যদি একটু বলতেন আসলে কারা, কোন ধরনের লোক এই অপরাধের সাথে জড়িত থাকে, তাদের পেছনে কারা থাকে, আপনি যদি একটু বলতেন। বিষয়টা আসলে সব শ্রেণীর যেভাবে আপনার সন্ত্রাসীগুলো তৈরি হয়, এদের পেছনে কিছু অবশ্যই মাথামোটা বা রাবকওয়ালা কিছু থাকেই। আমাদের কাছে কিছু ম্যাক্সিমামই সময় দেখতেছি রাজবাড়িতে বিগত 2-3 মাস ম্যাক্সিমাম জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে। এত অস্ত্র আসলে কোথা থেকে আসলো? যেসব অস্ত্র অত্যাধুনিক, অত 7.6 আমরা জানি, হাদিকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, কিছুদিন আগেও দেখলাম যে রাজবাড়িতে অলরেডি 7.6 দুইটা অস্ত্র উদ্ধার হয়েছে ইউএসের। আবার রিভলভার, কিছু জার্মানি অস্ত্র উদ্ধার হচ্ছে। এগুলো আসলে আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হইলে বা যৌথ বাহিনীর অভিযানটা যদি আরও তৎপর হয়, তাহলে এই অগ্নিশস্ত্রগুলো আরও উদ্ধার। কারা এর পেছনে আছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই ফাইন্ড আউট করতে হবে রাজবাড়িকে নিরাপদ করার জন্য। আমাদের আরেক ভাই রয়েছেন, আপনার সাথে একটু জানতে, আপনার কি মনে হয়, এই অপরাধ যদি নিরাপদ রাজবাড়ি গড়ে তুলতে হয়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি করণীয় আছে? আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে তাদের ভূমিকা পালন করতে হবে সক্রিয়ভাবে। 17 বছর বিগত ফ্যাসিস্ট ছিল, এই ফ্যাসিস্ট সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজকাম করে নাই। তা কাজকাম না করার জন্যে দেশের কিছু সন্ত্রাস বা এই অস্ত্রবাজি এগুলো বেড়ে গেছে। সেগুলো থেকে বের করে আসতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হইতে হবে এবং সামনে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আমাদের ভোটের অধিকারটা সবার আগে বিবেচনা করতে হবে। তো আমরা ভোট, যে 17 বছর যে ভোট দিতে পারি নাই, সেই ভোটটা যাতে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে দিতে পারি, আমাদের পছন্দের প্রার্থীকে আমরা জয়ী করতে পারি বা তার ব্যালটে আমরা ভোটটা দিতে পারি, এটা আমাদের প্রথম দাবি। এবং এই যাবতীয় বিষয় পরিবেশটা সৃষ্টি করতে হবে। আর অনেকে রয়েছে, আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। পেছনে এক ভাই রয়েছেন, যদি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি করেন, একটু নাম পরিচয় যদি দিতেন। শিক্ষকতা করতাম, রিটায়ারমেন্ট। আপনি সুশীল সমাজের মধ্যেই পড়েন। আমরা সরাসরি জানতে চাইবো, এই রাজবাড়ি, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। রাজবাড়িতে আমরা জানি এত ঐতিহ্য থাকলেও কোনো পর্যটন এলাকা নাই, শিল্প কলকারখানা নাই, কেন নাই? জনপ্রতিনিধিদের কি করণীয় আছে? আসলে এই বিষয়টা সরকারের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং সরকারের উপর নির্ভরশীল। বিচ্ছিন্নভাবে 2-1টা কলকারখানা হইতে পারে, সেটা ব্যক্তি উদ্যোগে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া জাতীয় পর্যায়ে শিল্প বিকাশ হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং যে সরকার গঠন করবে, যে সরকার আসবে আগামী নির্বাচনে, তাদের যদি সদিচ্ছা থাকে রাষ্ট্রটাকে শিল্পায়ন তাদের নীতিমালা যদি তৈরি করে, সংসদে যদি পাশ করে, তাহলেই এটা সম্ভব। তাছাড়া বিচ্ছিন্ন ওই রাজবাড়ি জোট মিল, ওই 2-1টা বিচ্ছিন্ন এরকম বিকাশ হওয়াটা খুবই কঠিন ব্যাপার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে আসলে অনেক কিছু উঠে আসলো। সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে রাজবাড়ি কেন, পুরো দেশকেই আসলে শিল্পায়ন করা সম্ভব। আমরা অনেকের সাথে কথা বলতে চাই, এখানে অনেকেই রয়েছেন। এই যে চায়ের আড্ডায় আমরা তুলে আনতে চাই রাজবাড়ি আদ্যপান্ত। আমরা কথা বলছিলাম রাজবাড়ি যে শিল্প নিয়ে, রাজবাড়ির পর্যটন এলাকা কেন নেই, জনপ্রতিনিধির কি করণীয়, আসলে কি সম্ভাবনাময় তৈরি করতে পারেন কিনা পর্যটন এরিয়া হিসেবে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। অবশ্যই রাজবাড়ি খুবই চমৎকার একটা শহর। এর চারপাশ দিয়ে নদী আছে, পদ্মা বিধৌত বাংলাদেশ, তার মধ্যে রাজবাড়ি কিন্তু অন্যতম। রাজবাড়িকে পদ্মা কন্যাও বলা হয়। এখানে যদি জনপ্রতিনিধি যারা আছেন, আপনি জানেন যে একটা বিবর্তনের মধ্য দিয়ে, 5ই আগস্টের মধ্য দিয়ে একটা সুন্দর একটা সময় আমরা কিন্তু আশা করছি একটা আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য।
আজকে রাজবাড়ি খুবই সম্ভাবনাময়ী, কিন্তু বিগত যে 17টি বছর গেল আমরা কিন্তু তেমন কোনো উন্নয়নের ছোঁয়া এখানে দেখতে পাই না। আজকে এখানে প্রয়োজন একটা বিশ্ববিদ্যালয়, খুবই জরুরি পাবলিক বিশ্ববিদ্যালয়। গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা সকলের সাথে কথা বলতে চাই। আপনি যদি একটু বলেন যে রাজবাড়িকে ঢেলে সাজানোর জন্য একজন জনপ্রতিনিধির কি গুণাবলী থাকা জরুরি। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি যদি একটু সচেতন মহল জায়গা থেকে বলেন যে আসলে কি করণীয় আছে একজন জনপ্রতিনিধির, আপনি কেমন জনপ্রতিনিধি বেছে নিতে চান? আসলে আমি এমন একজন জনপ্রতিনিধিকে বেছে নিতে চাই যার মধ্যে থাকতে হবে শিক্ষার মান ডেভেলপ করার মানসিকতা, যাকে বলা হয় যে শিক্ষা অনুরাগী, যার মধ্যে থাকতে হবে এই উন্নয়নের স্বপ্ন। এই উন্নয়নের স্বপ্ন যার মধ্যে থাকবে, আমরা সেই ব্যক্তিকে নির্বাচিত করলে আমাদের এই রাজবাড়ী জেলাকে উন্নয়নের আবহাওয়া আমরা পাবো। যেমনটা আমাদের পদ্মা সেতু বিশেষ প্রয়োজন, আমাদের পদ্মা ব্যারেজ এইটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটা হলে আমরা সহজে ঢাকা আমরা যাতায়াত করতে পারবো, যার মধ্যে পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজের সভাপতি আমাদের আলী নেওয়াজ মাহমুদ খোয়ম ভাই, ইনি নির্বাচিত হলে ইনশাল্লাহ আমাদের স্বপ্ন রাজবাড়িকে ঢেলে সাজাতে হলে অনেক জনপ্রতিনিধির অনেক উদ্যোগ নেওয়ার আছে, সেই বিষয়টাই তিনি বলেছেন। আমরা চার আড্ডায় রয়েছি, অনেকের সাথে কথা বলবো। এখানে জনপ্রতিনিধিরা আছেন যারা প্রান্তিক পর্যায়ে কাজ করেন, তেমনই একজন আপনার সাথে কথা হচ্ছিল। আপনি যদি একটু বলেন যে রাজবাড়ির জন্য এই মুহূর্তে কেমন নেতৃত্ব দরকার রাজবাড়িকে উন্নত করার জন্য? রহমান রাহিম, আমাদের রাজবাড়ী জেলায় এমন নেতৃত্ব দরকার যে নেতা এই গরিব মানুষের, এই প্রান্তিক কৃষকদের কথা বলবে, প্রান্তিক কৃষকদের উন্নয়ন হবে, রাজবাড়ী জেলার উন্নয়ন হবে, রাজবাড়ী জেলার মডেল হিসাবে 63টি জেলার মধ্যে সর্বোচ্চ উন্নয়ন করবে। এইরকম একজন নেতা আমাদের মাঝে আসলে আমাদের এই রাজবাড়ী জেলার সাধারণ মানুষ এবং গরিব মানুষ, যাতে খেটে খাওয়া মানুষ সুখে শান্তিতে এই দেশে বসবাস করতে পারে, এই জেলায় বসবাস করতে পারে। আরেকটি সমস্যা, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার কাছে যে সমস্যাটা মনে হয়েছে, আমার মূলঘাড়ি ইউনিয়নে একটু ওই যে ভরের মাঠ নামে একটা মাঠ আছে, এই মাঠের হাজার হাজার বিঘা জমি একেবারে অনাবাদি পড়ে আছে। এই জায়গা যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তাহলে অনেক উপকার হয়, রাজবাড়ি অনেক ডেভেলপ হয়। এই কথাগুলো আমরা বুঝতে পেরেছি, পানি নিষ্কাশনের ব্যবস্থা দরকার রাজবাড়িকে ঢেলে সাজানোর জন্য। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি আপনার নাম পরিচয় দিয়ে একটু বলতেন, রাজবাড়িকে ঢেলে সাজানোর জন্য কেমন নেতৃত্ব দরকার, আপনি কেমন নেতৃত্ব বেছে নিতে চান? প্রথমে সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আপনারা বিগত কিছুদিন আগে দেখেছেন পদ্মা ব্যারেজ নিয়ে ঢাকায় একটা সেমিনার হয়েছে। সেই সেমিনারের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম সাহেব ছিলেন। এই বাস্তবায়ন কমিটির আপনার কাছে জানতে চেয়েছি, রাজবাড়িকে ঢেলে সাজাতে হলে কেমন নেতৃত্ব দরকার, তার কি গুণাবলী থাকা দরকার, আপনি কেমন লোককে ভোট দিতে চান? আমি ভোট দিতে চাই রাজবাড়ী গণমানুষের নেতা, বর্তমান বললেই চলে এই জেলার গার্ডিয়ান আলী নেওয়াজ মাহমুদ খোয়ম সাহেবকে। জি, বুঝতে পারছি, তার যে গুণাবলী আছে এরকম নেতৃত্ব আপনি বেছে নিতে চান। আমরা রাজবাড়ির আদ্যপান্ত জানার চেষ্টা করেছি, নেতৃত্ব যারা উঠে আসে এরকম নেতৃত্ব তারা বেছে নিতে চান সেটা জানার চেষ্টা করেছি। আরও আমাদের সাথে অনেকেই রয়েছেন, যদি একটু জানতে চাই, এদিকে রয়েছেন আপনার কাছে একটু জানতে চাই, আপনি একজন নেতার মধ্যে কি গুণ দেখে তাকে ভোট দিবেন? আমি জাতীয়তাবাদী দলের। আপনি কি গুণ দেখে ভোট দিবেন তার? দেশে সুষ্ঠু সবল নির্বাচন যাতে হয়, সুন্দরভাবে নির্বাচন হইলে যে নেতা আসবে, সুন্দর 17টি বছর নির্বাচন ভালো মতন হয় নাই দেশে, সামনে ভালো সুন্দর নির্বাচন হোক, আপনি সেখানে ভোট দিতে চান, একজন ভালো প্রার্থীকে ভোট দিতে চান। আমরা যদি এইদিকে যদি একটু কথা বলতে চাই, আরও অনেকেই রয়েছেন আমাদের সাথে, আপনার সাথে যদি একটু কথা বলি যে আপনি আসলে কেমন প্রার্থী থেকে ভোট দিতে চান? আমি চাই আগামীতে যে নির্বাচিত হবে সে আমাদের যুবকদের জন্য কাজ করুক এবং বিশেষ করে বর্তমান ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে যে ইনকামগুলো আছে এইগুলোর দিকে সে জোর দিক, প্রয়োজনে ট্রেনিংয়ের ব্যবস্থা করুক, বেকার নিরসন করুক, তাতে আমাদের অটোমেটিক কিছুটা মাদক মুক্ত হবে, আমি এটাই আশা করি।
আমরা রাজবাড়ীতে রয়েছি নির্বাচনে পথ চলা অনুষ্ঠান নিয়ে আমরা বিভিন্ন বিষয় তুলে আনার চেষ্টা করেছি। রাজবাড়ীর আদ্যপান্ত, রাজবাড়ির যে ক্রাইসিস রয়েছে, সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে তারা কেমন প্রার্থীকে বেছে নিতে চান, কাকে ভোট দিতে চান সেই বিষয়টি আমরা তুলে আনার চেষ্টা করেছি। আমরা রাজবাড়ীর যেই নদী ভাঙন থেকে শুরু করে কৃষি, তারপরে শিক্ষা, যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করেছি। অনেকেই বলেছেন নদী ভাঙনের পেছনে যে সমস্যাগুলো সেগুলো তারা বলেছেন কৃষিকে সমৃদ্ধি করতে হলে কি কি করণীয় একজন জনপ্রতিনিধির সেগুলো তারা বলেছেন যে জনপ্রতিনিধিকে হতে হবে জনবান্ধব, জনসেবা যারা তা নিয়োজিত থাকতে চায় এমন প্রতিনিধি তারা বেছে নিতে চান, সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে তারা বেছে নিতে চান। তারা বলেছেন পানি নিষ্কাশনের সমস্যা সমাধান চান, তারা কৃষিকে বিপ্লব ঘটাতে হলে এখানে হিমাগার দরকার সেটা বলেছেন, চিকিৎসাকে ডেভেলপ করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে। মোদ্দা কথা হচ্ছে রাজবাড়ী যারা ভোটার রয়েছেন তারা চান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন সৎ নিষ্ঠাবান প্রার্থীকে বেছে নিতে। আমরা নির্বাচনী পথ চলা অনুষ্ঠান নিয়ে রয়েছি রাজবাড়ীতে। আমরা আপনাদের সাথে থাকবো ঠিক একই সময় বিকেল 5টায় আগামীকালকে ফরিদপুরে। সেই পর্যন্ত সাথে থাকার জন্য মাদারীপুরে আপনাদের সাথে থাকবো আমরা ঠিক আগামীকাল 5টায়। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি নির্বাচনের পথ চলা অনুষ্ঠান।